ট্রলার ডুবে যাইত এবং অসংখ্য লাশ। মহসিন হাকিম ভাই তো সেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখানকার পরিবেশ। যে মামলা টামলা করে যদি বলতে হয় বাংলাদেশের শেষ সীমানা হচ্ছে ঢালচর। বঙ্গোপসাগর উপকূলে একটি রাত কাটানোর পরে সকাল হয়েছে, আর আমরা কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, আর এই মুহূর্তে ঘড়িতে সকাল 7টা বাজে। আমরা এখন চলে আসছি আব্দুর রহমান ভাইয়ের দোকানে। তাকে নিয়ে আমরা বের হব, জঙ্গলে যাব, আর এখানকার প্রাণ প্রকৃতি ঘুরে দেখব। এইখানের একটা বিষয় খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে এখানে জেলেরা সন্ধ্যা হওয়ার সাথে সাথে সবাই চলে আসে। এরপর আবার যখন জোয়ার আসে তখন আবার সবাই ছুটে চলে। বিশেষ করে দেখা যায় গভীর রাত এবং সকালে। সারাদিন এখানে তেমন কোনো জেলে থাকে না, তারা সবাই গভীর সমুদ্রে মাছ ধরতে চলে যায়। যেমন এখন দেখতে পাচ্ছেন যে গতকাল রাতেও কিন্তু এখানে প্রচুর জেলেদের ট্রলার নৌকা ছিল, আর এখন কিন্তু তেমন জেলেদের ট্রলার বা নৌকা নেই। আর এখানে কিন্তু মানুষজন এখন কম, মানে দিনের বেলা এখানে মানুষজনের আনাগোনা একটু কমই থাকে। যাই হোক, আমরা কিন্তু অলরেডি বের হয়ে গেছি, আর আমাদের ওই পাশে যেতে হলে আমাদেরকে এই ছোট খালটি পার হওয়া লাগবে। আর এই ছোট খালটি পার হওয়ার জন্য আব্দুর রহমান ভাই একজন জেলেকে বলছে যে আমাদেরকে ওই পারে নামিয়ে দেওয়ার জন্য। তাই একজন জেলে তার ট্রলার নিয়ে আসতেছে, আমরা এখন ওই পারে যাব। আর জেলেদের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, তাদের নৌকায় উঠতে হলে অবশ্যই জুতা খুলে তারপরে তাদের নৌকায় উঠতে হয়, কারণ তাদের জীবিকা নির্বাহ হয় এই নৌকা দিয়ে। আর তাই তারা তাদের এই কর্মসংস্থানটাকে তারা অনেক সম্মান করে। যাই হোক, আমরা ট্রলারে উঠতেছি, দেখতে পাচ্ছেন জেলের ভাইরাও কিন্তু আমাদেরকে হেল্প করতেছে। কিন্তু এই যে বাতাসের চাপাই তো বাটা এখনো বাটা আছে তো বরফ আছে, ওইটা বরফ লবি, ওই বরফ দিয়া যান একটা। ওইটা গেলাম তো। তো আমরা জেলেদের ট্রলারে উঠে গেছি, এখন আমরা ওই পাশে যাব। আর জেলে ভাই কিন্তু তার ট্রলারটিকে বাঁশ দিয়ে ঠেলে কিন্তু নিতেছে, কারণ অল্প একটু পথ, যার কারণে আর ইঞ্জিন স্টার্ট করতেছে না। তো মাছঘাট সেরে আমরা এখন যাব হচ্ছে সমুদ্রের বিচে এবং যাব হচ্ছে জঙ্গলে। নদীর ওই পাশে, মানে এই খালের ওই পাশে হচ্ছে একটা জঙ্গল আছে, আমরা এখন সেদিকেই যাব। হাত ব্যথা তো তো মাত্র হচ্ছে ওই পাশ থেকে এই পারে আসলাম, ওইটা হচ্ছে একটি মাছের ঘাট। এখন এই পারে চলে আসছি, মাঝি ভাই সহায়তা করছে, জেলেদের যে নৌকা আছে সেই নৌকা দিয়ে আমরা পার হয়ে গেলাম। যাই হোক, আজকে হচ্ছে আমাদের সাথে এই আব্দুর রহমান ভাই হচ্ছে আমাদের কাছে গাইড দিবে, এখানকার যে জঙ্গল ঘুরবো সেই জঙ্গলে গাইড দিবে। আচ্ছা ভাই বলেন, আজকে আমরা কোথায় কোথায় যাবো? আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান। আমাদের হোম ডিস্ট্রিক্ট ভোলা চরপরশন উপজেলা দক্ষিণাইছা থানা অন্তর্গত ঢালচর ইউনিয়নের শাখা, পূর্ব শাখা, এটার নাম হলো পূর্ব ঢালচর। তো আমরা এখন কোন দিকে যাইতেছি? আমরা এখন যাইতেছি পশ্চিম, এটাই সোজা পশ্চিম। এই জায়গাটা দেখা যাইতেছে সামনে, এই জায়গাটা গুন্না তো, এখন আমরা সোজা পশ্চিমে যাইতেছি। পশ্চিমে এটা না, কিন্তু এদিকে পশ্চিমের দিকে দিকে না, জি এইদিকে পশ্চিম। এই রাখি ভাই, লাল কাঁকড়া দেখেন, লাল কাঁকড়া আর কানিকতে গেলে আর উঠবো। ওই দেন লাল কাঁকড়া, ওরে ওরে লাল কাঁকড়া, অনেক লাল কাঁকড়া এখানে, বাহ চমৎকার। এই দেখেন, এই যে লাল কাঁকড়া গুলা ধরেন, ধরা যাইব। এটা কাদের? এটা একটা মহিষের বাচ্চা, অসুস্থ অবস্থায় আছে, এখানে বসে আছে। আমি বাসায় কথাটাই বলছি, আমি এখন কাছে যাওয়া লাগতো টাকা খরচ করে, দোকানপাট সব বন্ধ করে, কিন্তু কেমন বাইক এটাই জানিয়ে গেছি। এই বীজটা, মানে এই বীজটা হচ্ছে একদম তারুয়া সমুদ্র সৈকতের মতোই, অ্যাজ লাইক তারুয়া সমুদ্র সৈকত। এখন ভাটা আছে, যার কারণে বীজটা একদম খুব সুন্দরই বোঝা যাচ্ছে। যদিও তারুয়া সমুদ্র সৈকত হচ্ছে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ, তবে এইটা 5 কিলোমিটার না, এটা আরও কম, বাট ওই রকমই লাগে, ওই রকমই দেখতে লাগে। তারুয়া সমুদ্র সৈকত হচ্ছে এই যে আমার হাত বরাবর একদম নদীর ওপার,
নদীর ওপার জঙ্গলের পরই হচ্ছে তারুয়া সমুদ্র সৈকত। কিন্তু আমরা আসছি হচ্ছে নতুন একটা চরে, এটা হচ্ছে নতুন ঢালচর, নতুন পূর্ব ঢালচর আর কি বলে। আর এদিকে আমার হাত বরাবর এদিক দিয়ে হচ্ছে চর নিজাম, মানে চর নিজামেরই অংশটুকু বলা যায়। আর যাই হোক, আজকে এখানে আসছি, জায়গাটা খুবই ভালো লাগতেছে। ভাবতেছি যে শীতে এসে এখানে ক্যাম্পিং করব ইনশাল্লাহ। না, এই জায়গাগুলো তো সুন্দর, তাই না? এগুলো এই যে সুন্দর জায়গা, কিন্তু এখানে যখন মানুষ বেশি আসবো তখন এই জায়গাগুলো আর সুন্দর থাকবে না, তখন এই সুন্দরগুলো নষ্ট হয়ে যাবে। যেমন তারুয়াতে কিন্তু অলরেডি অনেক মানুষ যায় ওইখানকার পরিবেশ সব নষ্ট করে ফেলছে, প্লাস্টিক পলিথিন। পর্যটক আইসা ইচ্ছা মতো ওই যে করে আইসা পিকনিকের মতো করে। আব্দুর রহমান ভাই এবং রাকিব ভাই আর আমি একসাথে হাঁটতেছি আর গল্প করতেছি। যেখানে যদি মানুষ বেশি আসে, মানে পর্যটকরা যখন বেশি আসা শুরু করবে, তখন কিন্তু এখানকার পরিবেশ নষ্ট করে ফেলবে। এক কথায় কেন নষ্ট হবে সেটা বলতেছি। কারণ হচ্ছে যারা এখানে ঘুরতে আসবে তারা অবশ্যই প্লাস্টিকের বোতল, তারপরে ওয়ান টাইম গ্লাস, এগুলো এনে কিন্তু এই পরিবেশ প্রকৃতি কিন্তু নষ্ট করে ফেলবে। একটা গন্ধ পাইতেছি, আশেপাশে হয়তো কিছু একটা আচ্ছা, আব্দুর রহমান ভাই একটা বিষয় বললো, সেটা হচ্ছে যখন বর্জ্যপাত হয়, আর এখানে যদি বর্জ্যপাত হয়, বর্জ্যপাতগুলো নাকি এই গাছের উপরে এসে পড়ে, আর যার কারণে এখানকার গাছগুলো কিন্তু পোড়া, মানে পুড়ে যায়। আর একটাও কিন্তু পাতা নেই গাছে। অনেক গাছের দেখলাম যে পাতা নাই, শুধু গাছ দাঁড়িয়ে আছে। আসলে এরকম জঙ্গল যে পরিমাণ গরম পড়তেছে আর সূর্যের যে পরিমাণ আলো আসতেছে, যার কারণে মাথায় ক্যাপ এবং তোয়ালে দিয়ে রাখছি, কারণ এখানে এরকম যদি খোলা থাকে তাহলে কিন্তু শুটকি হয়ে যাব। এখন যে জায়গাটায় আসছি, এই জায়গাটার মানে সুন্দরবনের যে জঙ্গল আছে সেই জঙ্গলের মতোই ভিতরে প্রবেশ করতেছি। বনটা খুবই সুন্দর। নর্মালি এই বনে এরকম বালি দেখা যায় না, কিন্তু এই বনে হচ্ছে বালি আছে অনেক, আর ভিতরে গরু দেখা যাচ্ছে অসংখ্য। বন্যপ্রাণীর অভয়ারণ্য এই ভোলার, এই মেঘনা উপকূল এবং বঙ্গোপসাগরের যেসব দ্বীপগুলো আছে, এগুলো হচ্ছে বন্যপ্রাণীর অভয়ারণ্য। প্রচুর পাখি, তারপর পশু এখানে বসবাস করে। আর এই যে গরুগুলো আছে, ভিতরে অনেক গরু আছে দেখা যাচ্ছে। এই গরুগুলো এখানকার যারা বসবাস করে বা আশেপাশের যেসব বসতি আছে, তাদের গরুগুলোকে এই জঙ্গলে ছাড়া হয়। এই গরুর পাশাপাশি কিন্তু অসংখ্য মহিষ আছে, আর হরিণও কিন্তু আছে অনেক। সুন্দরবনে যেরকম হরিণ আছে, বানর আছে ভাই, বানর আছে? বানর নেই, কিন্তু চরকুকরিতে বানর আছে। চরকুকরিতে আমি বানর দেখেছিলাম, এই বনে বানর নাই। বানরগুলো থাকে মূলত এইসব গাছগুলোতে, এই উঁচু উঁচু যে কেওড়া গাছ আছে, এই কেওড়া গাছে থাকে। উপর থেকে এই পাতাগুলো যখন বানরগুলো ছিঁড়ে ফেলায়, তখনই হচ্ছে এই হরিণগুলো সেই পাতাগুলো খায়। নর্মালি এরকমই হয়, কারণ কেওড়া গাছগুলো এরকম উঁচু উঁচু হয়। এগুলো হচ্ছে কেওড়া গাছ, এগুলো হচ্ছে সেই কেওড়া গাছ। কেওড়া ফল আছে এখন? আছে না? ও আছে তো, হ্যাঁ। আসেন দেখাই, কেওড়া ফল দেখাই। এটা হচ্ছে সেই কেওড়া ফল। এগুলো কিন্তু খাওয়া যায়, অনেক সময় রান্না করে খায় অনেকেই। খাইনি কখনো, আসলে টেস্ট বলতে পারবো না যে এগুলোর টেস্ট কেমন। হ্যাঁ, খাওয়াবেন আজকে? আসেন আসেন, আমাদের আরেক ভাইয়ের সাথে আবার পরিচয় করে দেয়। আব্দুর রহমান ভাই, এই হচ্ছে আব্দুর রহমান ভাই। ইনি আজকে আমাদেরকে এখানে গাইড দিতেছে, যেহেতু নতুন একটা চর, তেমন কিছুই ভালো চিনি না, তো এই ভাইয়ের মাধ্যমে আজকে আমরা চিনবো, ঘুরবো। আসেন, আমরা ঘুরতেছি। ওই সাইডে তো পানি না, এসে যাইতে পারবো না। কোন এগুলো? আচ্ছা, এদিকে এদিকে এটা হরিণের মল না? আর এগুলো গরুর? আচ্ছা, এই হচ্ছে হরিণের মল। এখানে হরিণের মল, পাশাপাশি হরিণের পাড়াও আছে, পায়ের ছাপ। হরিণ আছে, আশা করি ভিতরে যাই দেখি হরিণ পাওয়া যায় কিনা। এগুলো হরিণের ছাপ না? আমরা তিনজন জঙ্গলের ভিতরে হাঁটতেছি, তো দূরে দেখলাম যে হাঁসের সাউন্ড পাওয়া যাচ্ছে, আর পরে দেখলাম যে একজন চাচা আছে ভিতরে, তো তার সাথে কথা বলতে যাচ্ছি। তার কতগুলো হাঁস আছে এখানে, সেগুলোই সম্পর্কে জানবো এখন। উনি ওই যে ওনার 2-3 বার অপারেশন হয়েছে, বুঝছেন? হাঁস কি কাকার? হ্যাঁ, 2-3 বার অপারেশন হয়েছিল। তো আপনার এক পালেট 350 হাঁস এখানে আছে, 50টা চৌকাশে। 100 শিয়ালে নিয়ে যায় না? সাথে থাকি, না থাকলে সবসময় সাথে থাকে না? আর এগুলি রাত্রেবেলা কি নিয়ে ওই যে ইয়াতে খামারে রাখেন? হ্যাঁ, খামারে ঘর আছে। আর কি ডিম দেয় কি পরিমাণ? ডিম কেবলমাত্র আইছে আর কি, ডিম আসা শুরু করছে। হ্যাঁ। আর এটা বাজারজাত করেন কিভাবে?
এখান থেকে? মানে এখানে বাজারে পাঠান কি বর্ষার মৌসুমে এখানে হয়, আর দিলা সিজনে যায় আপনার মনে করেন সর্বেশন দিতে হয়। ওর সাথে আম করে আর হলো এই বর্ষাতে এই চরি ডিমগুলি দিয়ে দেন? হ্যাঁ, চরে খাওয়া যায়। আর কত করে বিক্রি করেন ডিম? এখন বর্তমানে বাজার একটু বাড়তি, 65 টাকা চলে। 85 টাকা দেন আপনি? ও তাহলে আর তো হলো 70 টাকা বিক্রি করেন, ঠিক খায় আছে। কি এই যে বনের ভিতরে কি এই শামুক টামুক এগুলি খায়? শামুক পায় না, মনে করেন এই ছোটো মাছ টাছ পায়, তারপরে আর ধান খাওয়াই। ধান খাওয়া? এখানে শামুক নাই, লবণ পানি তো। বুঝছি, এই লবণ পানিতে তো শামুক হয় না, আর খাওয়া ওই ছোট ছোট যা মাছ আছে ওগুলি হ্যাঁ। খায়। সুন্দরবনের মতো এসব জঙ্গলে হাঁটতে খুবই কষ্ট হয়, কারণ যেই শ্বাসমূলগুলো দেখতে পাচ্ছেন গাছের, এগুলো কিন্তু পায়ের ভিতরে ঢুকে যায়। আমার পায়েও অলরেডি অনেক কাঁটা ঢুকে গেছে। আর আমরা যাচ্ছি হচ্ছে হাঁস যেখানে আছে সেদিকে যাচ্ছি। আর এদিকে পাখির যে ডাক খুবই ভালো লাগতেছে। মানে বন জঙ্গলগুলো হচ্ছে সব প্রাণীরই একটা আবাসস্থল। যেমন এখানে প্রচুর হাঁস পালন করতেছে, মুরব্বী এলো হাঁস পালন করে এখানে। চিংড়ি মাছ হোক বা অন্যান্য মাছ, ওরা সন্ধ্যায় আবার এগুলি খামারে নিয়ে যায় এবং প্রচুর হাঁস দেখতে পাচ্ছেন। এই হাঁসগুলো 350। 350। 350 এখানে আছে, 300 আর আরো 50 আছে ওই পাশে। ও আচ্ছা আচ্ছা, এখানে প্রায় 300 হাঁস আছে। 300 হাঁস, ওয়াও! পাখির কত সুন্দর ডাক। আবার ওই যে কাঁকড়া শিখলে যেতাম, কাঁকড়া কাঁকড়া ও কাঁকড়া ধরতাম। কাঁকড়া ধরা যেত না? ইয়ার মতন হাকিম বাড়ির মতো বুঝছেন। মসিন লাগিম বের মতো। হ্যাঁ, এই ভিডিওটা বিকালে নিবো ভাই। এই যে শিখনিয়া হ্যাঁ হ্যাঁ শিখনিয়া যে এমন যে ছোট ভাই বেড়াদাররা আছে, অনেকেই মাছটা ধরতে পারে বুঝছেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে যে কাঁকড়া ধরতে পারে, এই বিকেলবেলা ওগরে নিয়ে বাইরে এখন মাছের জুরি করবো, তো সামরাজ দিয়ে মাছ পাঠাবো ঢাকাতে, এই জন্য আনতে পারি নাই। মানে আব্দুর রহমান ভাই বলতেছে এখানে জঙ্গলে নাকি পোলাপানরা কাঁকড়া ধরে, তো আমাকে সেই কাঁকড়া ধরার দেখাবে যে কিভাবে কাঁকড়া ধরে। মহাসিন হাকিম ভাই তো সেই সেই এই জায়গা বুঝছেন, এটা কি ডিমের ঝুরি নাকি? ডিমের জুরি বাইশে আছে। ও হাকিম ভাই আমাদের ডাল চত্বরে অনেক ভিডিও শর্ট নিয়ে। হ্যাঁ হ্যাঁ, উনি ঢাল চড়াইছিল। যাই হোক, অসম্ভব সুন্দর। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখানকার পরিবেশ। মনে হচ্ছে যে সুন্দরবনে ঘুরতেছি। আর প্রচুর গাছ মরে আছে, প্রচুর গাছ। আচ্ছা ভাই, এখানকার এই গাছগুলা যে মরে আছে, এগুলা কি মানুষ কাইটা নেয় না নাকি? লাকড়ি করে না? এগুলো বন বিভাগের মাল। এই বন গাছ- বিভাগের না? হ্যাঁ, এই গাছ ধরলে মনে করেন যে মামলা টামলা করে ঢালচরের মানুষরে ও বিভিন্ন আচ্ছা জায়গার আচ্ছা। যত তো আব্দুর রহমান ভাই বলতেছে যে এই বনগুলো বন বিভাগের, সেগুলো নিয়ে গল্প হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে লাকড়িগুলো কেউ নেয় কিনা, তখন সে বললো যে এগুলো নাকি নিলে বন বিভাগ নাকি মামলা দেয়, সেটাই বললো। বলে যত বন অঞ্চল আছে সবই বন বিভাগের আন্ডারে। অসম্ভব সুন্দর লাগে আসলে এই দৃশ্যগুলো, উপকূল ছাড়া দেখা সম্ভব না। এটা হচ্ছে বঙ্গোপসাগর। এই দিক থেকে আর কোনো দ্বীপ, আর কোনো জনবসতি, আর কোনো কিছুই নেই। যদি বলতে হয় বাংলাদেশের শেষ সীমানা হচ্ছে এই ঢালচর, যেটা একদম সাগর মোহনায়, সাগরের মাঝখানে একটি দ্বীপ, যেটা ভোলা জেলার অন্তর্গত। ভাই কয় বছর? 2 বছর। 2 বছর পর আমি আর এই জায়গায় আব্দুর রহমান ভাই খুবই ভালো মনের মানুষ। আমাদেরকে দেখে সে খুব খুশি হয়েছে। সে 2 বছর পর্যন্ত এখানে আসে না, তো আমাদেরকে দেখে আমাদেরকে নিয়ে সে এখানে আসছে। এই যে দেখেন, ওয়াও, এই জায়গা থেকে বিউটিফুল। আর 5 কিলোমিটার ছিল, 5 কিলোমিটার আর ওদিকে ছিল, দক্ষিণে ছিল। ওইদিকে ছিল, মানে এই দক্ষিণবঙ্গে তো এটা হ্যাঁ হ্যাঁ। এটা যদি এই গাঙ্গেতে, এই নদীতে যদি কোনো ট্রলার ডুবে যাইতো, ওই ট্রলার ভাইসায় এই জায়গায় উঠতো এবং অসংখ্য লাশ প্রতি বছর বর্ষার মৌসুমে এই জায়গায় উঠতো। তার মানে এখানে দেখা যায় অনেক জেলেরা মাছ ধরতে আসতো, আসার পরে যখন দুর্ঘটনা ঘটতো, মানে ডুবে যেত, তখন হচ্ছে এই লাশগুলো এই দ্বীপে আইসা ভাইসা উঠতো না? হ্যাঁ, এখন এই জায়গার পরিবেশটা অন্যরকম হয়ে গেছে, ভাঙ্গা এই যে দেন গাছ গাছা সবকিছু পড়ে গেছে। হ্যাঁ, সব ভেঙে গেছে গাছ তো এগুলো আবার ওই যে একদম। শীতের মৌসুমে এগুলো অনেক সুন্দর ভিউ আসে, ভিডিও করার মতো পরিবেশ। পরিবেশ, প্রকৃতি, প্রাণ প্রকৃতি দেখতে ভালোই লাগতেছে। এখানকার পরিবেশ অসাধারণ। পিছনে দেখতে পাচ্ছেন যে কত বন। আমার সামনে এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বঙ্গোপসাগর। এরপরে আর কোনো দ্বীপ নেই, একদমই সোজা চলে গেছে। যদি সোজা যায় তাহলে অ্যান্টার্কটিকা মহাদেশে চলে যাবে। একদম দক্ষিণ প্রান্তে আছি আমি, বাংলাদেশের একদম দক্ষিণ প্রান্তে, একদম শেষ দ্বীপে আছি।
জঙ্গল পাড়ি দিয়ে সমুদ্রের পাড় ধরে হাঁটতেছি, ফিরতেছি, ঘুরতেছি দেশের শেষ প্রান্তে। আর এই দ্বীপ নিয়ে আরও অনেক গল্প থাকছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন।